আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2026-এর বিধানসভা নির্বাচনে জনসংযোগের উপর গুরুত্ব দিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে হুমকি দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করেছে বিজেপি। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের হওয়ার প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নতুন বছরের প্রথম দিনে আজ উৎসবের মেজাজে শহরবাসী। অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় পুলিশ প্রশাসন। এদিকে কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় পালিত হচ্ছে কল্পতরু উৎসব। বছরের প্রথম দিনেও শীতের দাপট অব্যাহত। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আসছে বিস্তারিত খবরে। 2026-এর বিধানসভা নির্বাচনে জনসংযোগের উপর গুরুত্ব দিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় সাংসদ, বিধায়ক ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শোনার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলের কলকাতা জোনের কার্যকর্তাদের সম্মেলনে অংশ নেন শ্রী শাহ। বৈঠকে রাজ্যে দলীয় সংগঠনের বর্তমান অবস্থা, দলীয় কর্মীদের সক্রিয়তা এবং বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এর আগে কলকাতার একটি হোটেলে দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। পৃথকভাবে কথা বলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দ্র যাদব, সুনীল বনসাল, বিপ্লব দেব। আসন্ন নির্বাচনে একজোট হয়ে কর্মীদের মাঠে নামার বার্তা দিয়েছেন শ্রী শাহ। দলীয় বৈঠক শেষে তিনি দুপুরে ঠনঠনিয়া কালীবাড়ি দর্শনে যান, সেখানে পূজার্চনাতেও অংশ নেন। 2026 সালে তৃণমূল কংগ্রেসকে রাজ্যে ক্ষমতা থেকে উৎখাতের বার্তা দিয়েছেন বলে বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানিয়েছেন। মূল মন্ত্র ছিল 2026 ভাজপা সরকার আসবে, ভারতীয় জনতা পার্টি সরকার। আর এই যে আমরা যেভাবে বলি 2026 তৃণমূলের বিসর্জন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় নেতা শ্রী অমিত শাহজি যে বার্তা দিয়ে গেলেন, আগামী এপ্রিল অবধি, মতগণনা শেষ হওয়া অবধি সবকিছু কাজ ছেড়ে দিয়ে শুধু আর শুধু ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্য কাজ করার আদেশ দিয়েছেন। আর এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য না, পুরো দেশের জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফর চলাকালীন তাঁকে হুমকি দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করেছে বিজেপি। ভুবনেশ্বরে এক সাংবাদিক বৈঠকে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, বাঁকুড়ায় এক জনসভায় মুখ্যমন্ত্রী যা বলেছেন তা নিন্দনীয়। রাজ্যে মুখ্যমন্ত্রী একনায়কতন্ত্র চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এর জবাব বাংলার মানুষ নির্বাচনে দেবে বলে মন্তব্য করেন শ্রী পাত্র। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তী। মনোজ পান্থের স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে পর্যটন সহ রাজ্যের একাধিক দপ্তরের সচিব পদে দায়িত্ব সামলেছেন 1994-এর ব্যাচের এই আধিকারিক। বিদায়ী মুখ্য সচিব মনোজ পান্থকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন জগদীশ প্রসাদ মিনা। তিনি কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের সচিব পদেরও অতিরিক্ত দায়িত্বে থাকবেন। নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে গতকাল বরুণ রায় পর্যটন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। দুষ্মন্ত নারীওয়ালাকে কারা দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের অধিকর্তা অনিল ভার্মা অবসর নেওয়ায় অত্রি ভট্টাচার্য সুন্দরবন উন্নয়ন দপ্তরের পাশাপাশি এই প্রতিষ্ঠানের অধিকর্তার দায়িত্ব সামলাবেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের হবার প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এই অভিযোগগুলিকে পূর্ব পরিকল্পিত, ভিত্তিহীন এবং আধিকারিকদের ভয় দেখানোর প্রচেষ্টা বলে অভিহিত করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে চাপে ফেলে পথভ্রষ্ট করার উদ্দেশ্যেই এই ধরনের ভীতি প্রদর্শনের কৌশল নেওয়া হয়েছে, যদিও সেই চেষ্টা সফল হবে না বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। উল্লেখ্য, গত সোমবার পুরুলিয়ার পাড়া এলাকার চৌতলা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝি নামে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে। সেই দিনই শুনানি কেন্দ্রে তার ডাক পড়েছিল। পরিবারের দাবি, আতঙ্কে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। পরদিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে।
আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের একাধিক আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক তালিকা অনুযায়ী রাজ্যে শতাধিক আবাসনের মধ্যেই বুথ তৈরির সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আবাসনের মধ্যে যে বুথগুলি তৈরি হবে সেগুলি আকার ও পরিকাঠামো দিক থেকে অন্যান্য সাধারণ বুথের মতোই হবে। 2025-এ কেন্দ্রীয় সরকার দেশের উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম হল নতুন প্রজন্মকে ব্যবসা করতে আগ্রহী করে তোলা। একটি প্রতিবেদন। নতুন বছরের প্রথম দিনে দাঁড়িয়ে একটু ফিরে তাকালেই আমরা দেখতে পাই 2025 সালে নতুন প্রজন্মকে ব্যবসামুখী করে তুলতেও কেন্দ্রীয় সরকার বহু পদক্ষেপ গ্রহণ করেছে। ইজ অফ ডুইং বিজনেস থেকে ফ্রিইং বিজনেস, এই মানসিক পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন বিশিষ্ট আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। ইজ অফ ডুইং বিজনেসটা কেন দরকার? ব্যবসার সবকটা রাস্তা কথা কাছে খোলা ছিল না। একটা ছোট ব্যবসা করছি, চায়ের ব্যবসা, রাস্তার ধারে দাঁড়িয়ে আমাকে 9000টা আইন জানতে হবে না। আমাকে প্রথম এতগুলো আইন জানলেই চলবে এবং তাতেই আমি ব্যবসাটা করতে পারি। আমার 32 জায়গায় আমাকে ট্যাক্সের জন্য খাতা খুলতে হবে না, আমার একটা মাত্র জিএসটি। সো এইখানে ওই যে স্পিরিটটা আমাদের যেটা ছিল সেটাকে হেল্প করছে সরকার থ্রু রিফর্ম। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অটল ভারত, নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি বছর। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। নতুন বছরের প্রথম দিনে উৎসবের মেজাজে শহরবাসী। গতকালের মতো আজও আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ কলকাতার দর্শনীয় স্থান এবং জেলার পর্যটন স্থলগুলিতে বিপুল জনসমাগম হবে বলে মনে করা হচ্ছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে পুলিশের তরফে চলছে কড়া নজরদারি। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন সহ বিভিন্ন মেট্রো স্টেশনে অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে। একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। পশ্চিমবঙ্গ পরিবহন নিগম আজ বিকেল 3টে থেকে রাত 8:30 পর্যন্ত ইকো পার্কে যাওয়ার জন্য স্পেশাল বাস পরিষেবা দিচ্ছে। এদিকে গতকাল মধ্যরাতেই মহানগর সহ রাজ্যের সর্বত্র নতুন বছরকে স্বাগত জানাতে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। হোটেল, রেস্তোরাঁ ও ক্লাবগুলিতে আনন্দে মেতে ওঠেন মানুষ। এদিকে শব্দবাজির পাশাপাশি গভীর রাত পর্যন্ত ডিজের তাণ্ডব থেকে রক্ষা পাননি পাড়া প্রতিবেশীরা। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন। একই সূর্য, কিন্তু নতুন উদয়, নতুন ভোর, নতুন প্রত্যাশা নিয়ে এলো নতুন বছর। সঙ্গে কিছু জিজ্ঞাসার চিহ্ন। দিন অথবা রাত, চাষের মাঠ, কলকারখানা থেকে শুরু করে অফিস আদালত, মেয়েরা নিরাপদে বেরোবে তো? জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ঐক্যমত্যে পৌঁছতে হবে খুব তাড়াতাড়ি। নির্বাচন হোক সর্বজনীন, রাজনৈতিক হিংসা যেন আর মায়ের কোল খালি না করে, প্রতিবাদীর কণ্ঠ যেন ভয় না পায়। 2026 কি পারবে বিশ্ব জুড়ে যুদ্ধের আবহ ত্যাগ করে শিশুর মুখে হাসি ফোটাতে? প্রকৃতি, জীবজগৎ চায় নিজের মতো বাঁচতে। নদী যেন ফিরে পায় তার স্বাভাবিক প্রবহমানতা। উন্নয়ন পরিকল্পনায় সর্বাগ্রে ঠাঁই পাবে শিক্ষা আর বিজ্ঞান চেতনার প্রসার। নাগরিক সমাজের সর্বকালীন এই চাহিদা যেন মর্যাদা পায় নতুন বছরে। পরিচালক আর কলাকুশলীদের বিবাদ মিটে গিয়ে তৈরি হোক ভালো ভালো নতুন সিনেমা। কাজ আসুক সবার হাতে। অর্থনীতি আর সৃষ্টিশীলতায় সারা দেশের সঙ্গে সমান তালে এগিয়ে চলুক এ রাজ্য। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আজ কল্পতরু উৎসব পালিত হচ্ছে। আজকের দিনেই ভক্তদের চৈতন্য দান করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এই উপলক্ষে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকেই ভক্তদের ভিড়। ভোর থেকেই খুলে গেছে দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। বছরের প্রথম দিনেও শীতের দাপট অব্যাহত। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.6 ডিগ্রি কম। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 5-এর ঘরে। এর জেরে ব্যাহত স্বাভাবিক জনজীবন। ভোরের দিকে থাকছে কুয়াশাও। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 2026-এর বিধানসভা নির্বাচনে জনসংযোগের ওপর গুরুত্ব দিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন
প্রগতি নির্ভর ব্যবস্থার মাধ্যমে 85 লাখ কোটি টাকার বেশি প্রকল্প দ্রুত সম্পন্ন হয়েছে। জিয়া পরবর্তী সময়ে তার পুত্র তারেক রহমানের হাত ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক অংশীদারিত্বের নতুন সূচনা ও সমৃদ্ধি হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও গতকাল উড়িষ্যার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে দুটি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে। ভারত সহ বিশ্বজুড়ে মানুষ আতশবাজির আলো বিপুল উদযাপনের মধ্যে দিয়ে ইংরাজি নতুন বছর 2026কে স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় সরকার 1 ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক এবং পান মশলার ওপর নতুন সেস আরোপ করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। বিহারের বেগুসরাই জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক মাওবাদী নিহত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে প্রগতির 50তম বৈঠকে সভাপতিত্ব করেছেন। প্রগতি হল তথ্য প্রযুক্তি নির্ভর বহুমাধ্যম এক প্ল্যাটফর্ম, যা সুশাসন ও সময়মতো প্রকল্প বাস্তবায়নের জন্য গড়ে তোলা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী সড়ক, রেল, বিদ্যুৎ, জলসম্পদ এবং কয়লা খাতের 5টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প পর্যালোচনা করেন। 5টি রাজ্যে বিস্তৃত এই প্রকল্পগুলির জন্য মোট ব্যয় 40,000 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী বলেছেন, গত এক দশকে প্রগতি নির্ভর ব্যবস্থার মাধ্যমে 85 লাখ কোটি টাকার বেশি প্রকল্প দ্রুত সম্পন্ন হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় ভারতের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি শোক বার্তা দেন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে ডক্টর জয়শঙ্কর এই আস্থা প্রকাশ করেন যে জিয়ার দূরদৃষ্টি ও মূল্যবোধ দুই দেশের মধ্যে অংশীদারিত্বের উন্নয়নে পথপ্রদর্শক হবে। তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী 2015 সালের জুন মাসে ঢাকা সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ এবং আলোচনার কথা আন্তরিকভাবে স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি ছিলেন দৃঢ় সংকল্প একজন নেত্রী। তিনি বাংলাদেশের উন্নয়নে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জিয়ার আদর্শ তার পুত্র তারেক রহমান এগিয়ে নিয়ে যাবেন এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের একটি নতুন সূচনা ও সমৃদ্ধি নিশ্চিত করতে তা পথপ্রদর্শক আলো হিসেবে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 2টি মহাসড়ক প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে 6 লেনের নাসিক সোলাপুর করিডোর এবং ওড়িশার জাতীয় সড়ক 326-এর সম্প্রসারণ করা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি 6 লেনের গ্রিনফিল্ড অ্যাক্সেস কন্ট্রোল নাসিক সোলাপুর আক্কালকোট করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে। 374 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি নির্মাণ করতে খরচ হবে 19,142 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই প্রকল্পটি নাসিক, অহল্যানগর, সোলাপুরের মতো আঞ্চলিক শহরগুলোকে কুর্নুলের সঙ্গে যুক্ত করবে। প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান প্রকল্পের অধীনে দেশের পরিবহন পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই প্রকল্প। नेशनल हाईवे 326 उड़ीसा के इंटीरियर एरियाज को कनेक्ट करने वाला है। इस हाईवे का वाइडनिंग और स्ट्रेंथनिंग आज अप्रूव हुआ है। 206 किलोमीटर का ये प्रोजेक्ट है, जिसमें इन्वेस्टमेंट 1,526 करोड़ रुपीस का होगा। गजपति, रायगढ़ और कोरापुट, ये तीनों की तीनों एस्पिरेशनल ट्राइबल डिस्ट्रिक्ट्स हैं। इन तीनों में इकोनॉमिक एक्टिविटी बढ़ेगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ওড়িশায় NH 326-এর সম্প্রসারণ কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, এটি পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করবে। এর ফলে গজপতি, রায়গড়া ও কোরাপুট জুড়ে সংযোগ ব্যবস্থা সুদৃঢ় হবে। তিনি আরও বলেন, এই প্রকল্পটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, পর্যটন ও শিল্পকে উন্নত করার পাশাপাশি উপজাতীয় অধ্যুষিত অঞ্চলগুলির পরিস্থিতি বদলে দেবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত মহারাষ্ট্রের 6 লেনের নাসিক সোলাপুর আক্কালকোট গ্রিনফিল্ড করিডোরটি PM গতিশক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। প্রতিরক্ষা ও গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও গতকাল ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে 2টি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফলভাবে সালভো উৎক্ষেপণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, চণ্ডীপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের মোতায়েন করা ট্র্যাকিং সেন্সার নিশ্চিত করেছে যে উভয় ক্ষেপণাস্ত্রই নির্ধারিত গতিপথ অনুসরণ করেছে এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণ করেছে। উল্লেখ্য, প্রলয় হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত তৈরি সলিড প্রোপালেন্ট কুয়াসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে। দেশের প্রথম সমুদ্রকেন্দ্রিক নন ব্যাংকিং আর্থিক সংস্থা সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড
SMFCL ঋণ দেওয়ার কাজ শুরু করেছে। বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রক জানিয়েছে, গত মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ডের 51তম সভায় সংস্থাটি প্রায় 4,300 কোটি টাকা ঋণ অনুমোদন করেছে। ঋণ প্রদান শুরু প্রসঙ্গে বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, সামুদ্রিক পরিকাঠামো উন্নয়ন এবং শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ উপযোগী উদ্যোগের প্রতিশ্রুতির ফলেই এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যা SMFCL এর মতো প্রতিষ্ঠানগুলিকে অর্থনৈতিক উন্নয়নে অনুঘটকের ভূমিকা পালন করতে সক্ষম করে তুলেছে। উল্লেখ্য, সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড এই বছরের 26শে জুন ভারতের প্রথম নন ব্যাংকিং আর্থিক সংস্থা হিসেবে উদ্বোধন করা হয়েছিল, যা মূলত সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থাভাব পূরণ করতে সহায়তা করবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অটল ভারত, নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি বছর। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। বিশ্বজুড়ে মানুষ আতশবাজির আলো বিপুল উদযাপনের মধ্য দিয়ে ইংরাজি নতুন বছর 2026কে স্বাগত জানিয়েছে। প্রশান্ত মহাসাগরের কিরিবাতি বিশ্বের প্রথম দেশ হিসেবে 2026কে স্বাগত জানায়। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিপুল জনসমাগমের মধ্যে 787 ফুট উচ্চতা স্কাই টাওয়ারের বিভিন্ন তলা থেকে 3,500টি আতশবাজি আকাশে নিক্ষেপ করা হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামোয়া, টুঙ্গা এবং টোকেলেও সহ অন্যান্য দেশগুলিও নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠে। অস্ট্রেলিয়ার প্রবাদ প্রতিম সিডনি হারবার ব্রিজের বিশ্বখ্যাত নয়নাভিরাম আতশবাজির আলো প্রত্যক্ষ করতে প্রচুর মানুষ ও পর্যটক সেখানে সমবেত হন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, হংকং, চীন, সংযুক্ত আরব আমিরশাহী সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ এবং আফ্রিকার দেশসমূহ, রাশিয়া, তুরস্ক সমেত পৃথিবীর সমস্ত দেশ বিপুল উৎসাহ উদযাপনের মধ্যে দিয়ে 2026 সালকে স্বাগত জানিয়েছে। গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতেও সারা দেশের মানুষ উদ্দীপনা, প্রার্থনা ও জনসমাগমের মধ্যে দিয়ে 2026 সালকে স্বাগত জানিয়েছে। উৎসবের পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে দেশ জুড়ে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি সজাগ ছিল। রাজধানী দিল্লিতে কনট প্লেস এবং ইন্ডিয়া গেটের মতো জায়গাগুলিতে ঘন কুয়াশা সত্ত্বেও প্রচুর মানুষ ভিড় করেন। 2020 সালের পর দিল্লিতে এটিই ছিল শীতলতম বছরের শেষ দিন। কেন্দ্রীয় সরকার 1 ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক এবং পান মশলার ওপর নতুন সেস আরোপ করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। তামাক এবং পান মশলার ওপর নতুন শুল্ক GSTর হারের থেকে বেশি হবে এবং বর্তমানে চালু থাকা ক্ষতিপূরণ শেষকে প্রতিস্থাপিত করবে। 1 ফেব্রুয়ারি থেকে পান মশলা, সিগারেট, তামাক এবং অনুরূপ পণ্যের ওপর 40% GST হার প্রযোজ্য হবে, যেখানে বিড়ির ওপর 18% পণ্য ও পরিষেবা কর প্রযোজ্য হবে। এর ওপরে পান মশলার ওপর স্বাস্থ্য ও জাতীয় সুরক্ষা সেস আরোপ করা হবে, যেখানে তামাক এবং ওই সম্পর্কিত পণ্যের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক প্রযোজ্য হবে। ডিসেম্বরে সংসদ 2টি বিল অনুমোদন করেছে, যা পান মশলা উৎপাদনের ওপর নতুন স্বাস্থ্য ও জাতীয় সুরক্ষা সেস এবং তামাকের ওপর আবগারি শুল্ক আরোপের অনুমতি দিয়েছে। SIR প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পুলিশের কাছে FIR দায়ের হওয়ার প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এই অভিযোগগুলিকে পূর্ব পরিকল্পিত, ভিত্তিহীন এবং আধিকারিকদের ভয় দেখানোর প্রচেষ্টা বলে অভিহিত করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে চাপে ফেলে পথভ্রষ্ট করার উদ্দেশ্যেই এই ধরনের ভীতি প্রদর্শনের কৌশল নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, যদিও সেই চেষ্টা সফল হবে না বলেও জানানো হয়েছে এই বিবৃতিতে। উল্লেখ্য, গত সোমবার পুরুলিয়ার পাড়া এলাকার চৌতলা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝি নামে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে। সেই দিনই শুনানি কেন্দ্রে তার ডাক পড়েছিল। পরিবারের দাবি, আতঙ্কে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। পরদিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি প্রধান উদ্যোগ পরীক্ষা পে চর্চা একটি ঐতিহাসিক মাইল ফলক অতিক্রম করেছে। গতকাল পর্যন্ত 3 কোটিরও বেশি নথিভুক্তকরণ রেকর্ড করা হয়েছে। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, যোগদানের এই হার পরীক্ষা পে চর্চাকে একটি সত্যিকারের জন আন্দোলন হিসেবে তুলে ধরেছে। বিহারের বেগুসরাই জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক মাওবাদী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দয়ানন্দ মালাকার ওরফে ছোট্টু নিষিদ্ধ CPI মাওবাদী গোষ্ঠীর উত্তর বিহার সেন্ট্রাল জোনাল কমিটির সম্পাদক ছিল। ওই ব্যক্তি 14টির বেশি অপরাধ সংক্রান্ত মামলায় অভিযুক্ত। তাইওয়ানের চারপাশে চীনের ব্যাপক সামরিক মহড়ার পর সে দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, প্রায় 125টি চীনা সামরিক বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে গতকাল এক বিবৃতিতে চীনের মহড়া দ্রুত জবাব দেওয়ার জন্য সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। বেঙ্গালুরুর গুঞ্জুরের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে গতকাল 44তম জুনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় 1000 জন পুরুষ এবং মহিলাদের বিভাগে অংশগ্রহণ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রগতি নির্ভর ব্যবস্থার মাধ্যমে 85 লাখ কোটি টাকার বেশি প্রকল্প দ্রুত সম্পন্ন হয়েছে। জিয়া পরবর্তী সময়ে তার পুত্র তারেক রহমানের হাত ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক অংশীদারিত্বের নতুন সূচনা ও সমৃদ্ধি হবে বলে প্রধানমন্ত্রী মোদী আশা প্রকাশ করেছেন। খবর এখানেই শেষ হলো।